ম্যাসাকার করে ফেলেছি। ফিশ বলো তো। দেখো দেখো কি কথা বললে শুনছো না যে? কি চাই? এসি রিমোট। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমরা বিন্দাস আছি, চলে এসেছি আবার আরেকটা ঝলমলে ভিডিও নিয়ে। আর বলো না, সকাল সকাল আজকে যখন কৃষুর জন্য দুধ গরম করতে এসেছিলাম কিচেনে, তখনই দেখেছিলাম ফ্রিজে রাখা সত্ত্বেও দুধটা একটু খারাপ মতন হয়ে গেছে। তো ওটা আর কৃষুকে দিইনি, নতুন দুধ দিয়েছি আর এই দুধটা সাইড করেই রেখে দিয়েছিলাম। এখন দুপুরের মোটামুটি সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি আবার একটু কিচেনে। এই খারাপ হওয়া দুধটার একটা গতি তো অবশ্যই করতে হবে। তো এই ফাটা দুধটা দিয়েই প্রথমে ভেবেছিলাম একটুখানি ছানা মতন কেটে নেব, আর ছানাটা দিয়ে একটু রসমালাই বানিয়ে নেব, খেতেও ভালো লাগবে আর দুধটা ফেলতেও হবে না। তো তার জন্য আমি 2 চামচ ভিনিগার মতন নিয়েছি, আর সেই ভিনিগারে আমি 1 চামচ মতন জল অ্যাড করে দিয়েছিলাম। নর্মালি দুধটা জাল দেওয়ার সময় নিজে থেকেই ছানা মতন হয়ে যাচ্ছিল, তবে তাও আরেকটু ভিনিগারের দরকার পড়েছিল। তো লাস্টে আমি একটুখানি ভিনিগার দিয়ে খানিকক্ষণ জাল দিয়ে নিয়েছি। তারপর এরকম হাতা দিয়ে নাড়াতেই সুন্দরভাবে ছানাটা কিন্তু কেটে গেছে। বেশ সুন্দর ছানা তৈরি হয়েছিল। এবার রিকি যেহেতু রসমালাই খেতে ভালোবাসে, আমিও ভালোবাসি, তাই আর কি এটাই বানিয়ে নেব। তো আগে থেকেই সিঙ্কের মধ্যে আমি একটা ঝাঁঝরির ওপর ভালো একটা পাতলা ফিনফিনে কাপড় বিছিয়ে রেখেছিলাম। যেহেতু ছানাটা কাটার জন্য আমি ভিনিগার ইউজ করেছি, তাই ছানাটাকে আমি একটুখানি ভালো জল দিয়ে ধুয়ে নিয়ে একটা কাপড়ে বেঁধে ঝুলিয়ে রেখে দিয়েছি। ওই 1-1.5 ঘন্টা মতন রেখে নেব। আর সেই সুযোগে আমি একটু চাশনি বানিয়ে নিচ্ছি, আর রসমালাইটা যেই দুধের মধ্যে আমি চুবিয়ে রাখবো সেই দুধটাকেও ভালো করে জাল হতে দিয়ে দিয়েছি। আমি তো একেবারে পুরো মন দিয়ে মিষ্টি বানানোর প্রিপারেশান শুরু করে দিয়েছি। বেশ খোশ মেজাজেই ছিলাম যে আজকে সন্ধ্যেবেলায় একটু টেস্টি রসমালাই খেতে পাওয়া যাবে। দুধের মধ্যে ভালো করে এলাচের গুঁড়ো দিয়ে টেস্টি, মানে যতটা পরিমাণে টেস্টি করা সম্ভব সব ঘরে থাকা জিনিসপত্র দিয়ে সেগুলো শুরু করে দিয়েছি। আর ছানাটা দেখো কি সুন্দর তৈরি হয়েছে। তো ছানাটাকে একটুখানি মাখার জন্য আমি একটু ময়দা ইউজ করেছিলাম। তো ভালো করে চটকে নিচ্ছি যাতে করে রসগোল্লাগুলো ভালো তৈরি হয়। ওদিকে কিন্তু আমাদের যেই রসগোল্লাটা যেই চাশনি বা শিরার মধ্যে ফোটাবো সেটাও কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। ছানাটাও আমি সুন্দর করে ডলে ভালো করে মেখে নিয়েছি, আর যাতে রসগোল্লাগুলো একদম স্মুথ হয় আর ফেটে না যায়। বেশ ছোট সাইজের আগেকার বিয়ে বাড়িতে যেরকম রসমালাই পাওয়া যেত, ঠিক সেই রকমই রসমালাই তৈরির জন্য আমি রসগোল্লাগুলোকে তৈরি করে নিয়েছি। এখানে এবার আমি শিরার মধ্যে রসগোল্লাগুলোকে একটুখানি ভালো করে ফুটিয়ে নেব। প্রথমে হাই ফ্লেমে 10 থেকে 15 মিনিট মতন, তারপর মিডিয়াম ফ্লেমে আরও 10 মিনিট মতন কিন্তু ফুটিয়ে নিতে হবে। আরে সব কিছুই তো ঠিকঠাক চলছিল, কিন্তু আমি একদমই আইডিয়া করতে পারিনি বা ভাবতে পারিনি যে একটুখানির মধ্যে কি থেকে কি হয়ে যাবে। এই গরমের মধ্যে এত কষ্ট করে রান্নাঘরে রান্না করতে হয়। কোনো কিছু ধরো তুমি মন নিয়ে বানাচ্ছ, আর সেই জিনিসটা যদি পুরোপুরি লন্ডভন্ড হয়ে যায়, পুরোটা নষ্ট হয়ে যায়, তাহলে যে মনটা কতটা খারাপ হয় সেটা বলার মতন না। যেই জিনিস আমি আগেও বানিয়েছি, পারফেক্ট হয়েছে, সবাই খেয়ে প্রশংসা করেছে, সেই জিনিস আজকে বানাতে গিয়ে একদম ম্যাসাকার করে ফেলেছি। একদম যাতা কাণ্ড লন্ডভন্ড অবস্থা। রসমালাই বানাচ্ছিলাম, এই দেখো সব রসমালাইগুলো পুরো জলের মধ্যে ঘেটে একেবারে কি অবস্থা হয়েছে। এটা আমি আগেও বানিয়েছি, হয়তো আজকে ছানা মাখাটা ঠিকঠাক হয়নি আমার মনে হচ্ছে। নিশ্চয়ই কোনো ভুলের কারণেই এই ভুলটা হয়েছে। যাই হোক, এটা নিয়ে বেশি চিন্তা ভাবনা করে লাভ নেই। মানুষের লাইফ আপস অ্যান্ড ডাউনস থাকে, প্রবলেম থাকে, প্রত্যেকদিন সমানভাবে যায় না, প্রত্যেকদিন রান্না সমানভাবে হয় না। সো দ্যাট ইজ পার্ট অফ আওয়ার লাইফ। আর এই ছেলের কাণ্ড কারখানা দেখো, একটু নজর এদিক ওদিক হলেই এই যে সব চিপসগুলো এটার মধ্যে ঢেলেছে। মা দুষ্টুমি করে টাটা। কি কারণে রসমালাইটা হলো না এটা এখন হয়তো আমি রিয়েলাইজ করছি। আমি আজকে ময়দার পরিবর্তে আটা দিয়ে দিয়েছিলাম। মেবি এই কারণেও হতে পারে। বলো বাবা। তোমরা অনেকেই কৃষুর কথা বলা নিয়ে অনেক প্রশ্ন করেছিলে। অনেকেই জানতে চেয়েছো যে কৃষু কি এখন কথা বলতে শিখেছে। কথা বলতে শিখেছে বলতে আগের থেকে কিন্তু অনেক ওয়ার্ড এখন ধীরে ধীরে বলতে পারে। রসমালাইটা নষ্ট হয়েছে। সেকেন্ড কথা হচ্ছে, যেই দুধটায় ভেবেছিলাম রসমালাইটা চুবাবো, সেটার মধ্যেও আমি এলাচ গুঁড়ো দিয়ে ফেলেছি। তো এটা কৃষু কিছুতেই খাবে না। তো এটার মধ্যে অল্প একটু চাল দিয়ে এখন পায়েস বানিয়ে নিতে হবে। এই ছানাটা কি অবস্থা। আর একটুখানি মাম্মাকে ডাকো। মা বলতে বললে বাবা বলো। কেন বাকি কেউ? তোকে না আমি এইমাত্র স্নান করিয়ে দিলাম। সেই সোফার পেছনটায় যে ওর কি আছে ভগবান জানে। কি খুঁজছি সেটার ভেতর?
আচ্ছা একটা ফিশ বলো তো। হিচকিটার কাণ্ড দেখো দেখো দেখো, দেখে শান্তশিষ্ট অবোধ বালক মনে হলেও এই করে সারাদিন। আমাদের গুড়গুড়ির কাণ্ড দেখো, কড়াই উঠিয়ে নিয়ে চলে এসেছে। মানে সারাদিন যে ঘরের উপর কি পরিমাণে দুষ্টুমি করে সেটা বলে বোঝানো যাবে না। রান্নাঘরের অবস্থা কি করে রেখেছে চলো তোমাদের সাথে দেখাই। দেখতেই পারছো জল ফেলে এখানে একাকার কাণ্ড ঘটিয়েছে। জল ফেলে কি করেছিস কৃষু? এখন কি ছুটি বলবে না। এই এই কি কথা বললে শুনছো না যে? কি কি আমার দিকে তাকাও। ওই জলে যদি তুমি পড়ে যাও তাহলে কি হবে? কি হবে? মাথাটা তো যাবে। কৃষি ওকে যদি আমি একটুও বকা দিই মানে যে না এই জিনিসটা ভুল, এই জিনিসটা বুঝতে হবে, তাহলে একদম মুখটা করে ফুলিয়ে বসে থাকে। তো আবার নীল ষষ্ঠীর পুজো, ওই কারণে আজকে আমাদের পুরোটাই নিরামিষ। কৃষুর জন্য খিচুড়ি বানিয়েছিলাম, ও খেয়েছে, ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি। আমারও জামা কাপড় পুরো ভিজে গেছে, এখন চেঞ্জ করব। আর আমরা খেয়েছি সেদ্ধ ভাত। কৃষু এখানে নিজের ব্যাগ নিয়ে খেলতে ব্যস্ত। তোমাদের সাথে তো শেয়ারই করা হয়নি, কৃষুর জন্য স্কুল ব্যাগ কিনেছি, তার সাথে সাথে যেহেতু 2 ঘন্টার স্কুল হলে ওকে টিফিন দিতে হবে তাই টিফিন বক্সও কিনেছি। বাবা কৃষি সবাইকে তোমার ব্যাগটা দেখিয়ে দাও। এটা তোমার ব্যাগ? ওয়াও, এটা হলো কৃষুর স্কুল ব্যাগ। এটার ভেতরে মানে একটাই কম্পার্টমেন্ট রয়েছে, বড় কম্পার্টমেন্ট রয়েছে। হ্যাঁ টিফিন বক্সটা বের করে দেখাও। এটা হলো কৃষুর টিফিন বক্স। টিফিন বক্সের ভেতরেও একটা ছোট্ট ডাব্বা রয়েছে, যেটার মধ্যে কি দেবো, পরোটা আর চাটনি। এই যে ছোট একটা ডাব্বা রয়েছে, আর এই চামচটা ওর ভীষণ পছন্দ। ওলে বাবা লে, এরকম করে খাবে? ওলে বাবা লে। ব্যাগ নিয়ে শুয়ে পড়েছে, ব্যাগ নিয়ে শুয়ে পড়েছে লজ্জায়। ওরে বাবারে, ওরে বাবারে, কোথায় যাচ্ছে ব্যাগ নিয়ে? সুন্দর সুন্দর। একটু বাবাকে ডাকো, বাবা। কাকাকে ডাকো, কাকা। দাদাকে ডাকো, দিদাকে ডাকো। কালকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে কৃষুর জন্য টক দই বাড়িতে কি করে বানাই। তো সেই ভিডিওটায় আমার অনেক সাবস্ক্রাইবার আমাকে বলেছে যে আমি যেন স্টিলের বাটিতে দই এখন থেকে না জমাই, পোর্সেলেন বা মাটির বাসন বা কাচের বাটিতে যেন দই জমাই। তো নেক্সট টাইম থেকে আমি কিন্তু অবশ্যই স্টিলের বাটিতে আর দই জমাবো না। তবে এবারের দইটা কিন্তু দারুণ সুন্দর জমেছে, আর ওপরে খুব দারুণ সুন্দর একটা মালাই জমেছে। আর এই গরমকালে আমরা বিকেলবেলা একটুখানি বানিয়ে নিয়েছিলাম লস্যি। এই গরমের শান্তি একটু ঠান্ডা ঠান্ডা লস্যি। তাই কি? ও মা, এসির রিমোট টিপে দেখাচ্ছে। কি চাই? এসির রিমোট? এটা হবে না, রিমোট তুমি যতই হাত দিয়ে দেখাও হবে না। কি চালু হয়েছে। বিয়ের আগে জানো তো প্রচুর মেলায় ঘুরতাম বাবা মায়ের সাথে, ভালো লাগতো মেলায় ঘুরতে। তবে গুজরাটে আসার পর খুব একটা বড় মেলায় যাওয়া হয়নি। তবে কৃষু হওয়ার পর এই প্রথম দেখলাম আমাদের বাড়ির কাছে একটা দারুণ বড় মেলা বসেছে। আর কি 3 জন মিলে বেরিয়ে পড়েছি। আর ছুটির দিনে একটুখানি ঘুরতে ভালোও লাগে, আর এই সময় ওয়েদারটা অনেকটাই ঠিকঠাক থাকে, তাই এই সময় ঘুরতে বেরোলে কিন্তু দারুণ মজা হয়। মানে বাজে এখন মোটামুটি ধরো ওই 6:45 থেকে 7টার মতন আমরা 3 জন মিলে বেরিয়ে পড়েছি। বাড়ির খুব একটা দূরে না, তাই যেতেও খুব একটা অসুবিধা হবে না। আর মেলা বলতে আমরা যেটা বুঝি মানে নাগরদোলা থাকবে, প্রচুর রকমের খাবার দাওয়ারের স্টল থাকবে, এই জিনিসগুলো তো থাকবেই। তবে এই মেলার একটা আলাদা চমক রয়েছে, সেটা হলো আন্ডার ওয়াটার একটা নাকি টানেল তৈরি করা হয়েছে, যেখানে গিয়ে আমরা সমুদ্রে যে সমস্ত মাছেরা থাকে তাদের একদম সামনাসামনি দেখতে পারবো। মানে একটা টানেলের ভেতর আমরা যাব, গিয়ে পুরো এরকম ফিলিং হবে যে আমরা সমুদ্রের ভেতরে চলে এসেছি। তো এই যে আমাদের টিকিট কাটা হয়ে গেছে, 100 টাকা করে পার পার্সন টিকিট। কৃষু সোনা যেহেতু 3 বছর হয়নি তাই ওর কোনো টিকিট লাগেনি। আর এখানে এত বড় গ্রাউন্ড, খোলা জায়গা পেয়ে কৃষু তো লাফালাফি শুরু করে দিয়েছে। যেই না ভেতর এসেছি আমি তো দেখে অবাক, বলতে পারো আমি একটুখানি না শক হয়েছিলাম যে 100 টাকা দিয়ে টিকিট কেটে শুধুমাত্র কি এই মাছগুলোকেই দেখতে এসেছি আমরা? এগুলো তো আমি অ্যাকোয়ারিয়ামেই দেখেছি, তাহলে বোধহয় আমরা ঠকে গেছি। কিন্তু তারপর যা হলো সেটা সত্যি আমি বিশ্বাস করতে পারিনি। তবে যাই হোক, এরকম মাছগুলো দেখে কৃষু সোনা আমাদের বড্ড খুশি হয়েছিল। ছোট মানুষ তো, এই সমস্ত মাছ নড়াচড়া করছে, দৌড়োদৌড়ি করছে, এটা দেখে ও ভীষণ লাফালাফি শুরু করেছিল।
তো আমি ভাবছিলাম আন্ডার ওয়াটার টানেল লেখা রয়েছে, কিন্তু টানেলটা কোথায়? তারপর সামনে গিয়ে তখন দেখতে পারলাম যে টানেলটা কোথায়। টানেলের আগে এরকম একটা পুল মতন বানানো ছিল, যেখানেও প্রচুর পরিমাণে ছোট ছোট মাছ ছাড়া ছিল। ঢোকার সময় ভেবেছি যে মাছের অ্যাকোয়ারিয়াম দেখতে এসেছি, আমাদের তো মানে মাথা খারাপ হয়ে গেছিল, কিন্তু না, সত্যিতেই টানেল রয়েছে, ওই যে ওখানটায় গিয়ে মজা আসবে। টানেলের ভেতরে যখনই না এসেছি তখনই মনে হচ্ছিলো যে অন্য এক জায়গায় চলে এসেছি, মনে হচ্ছিলো সত্যি যেন সমুদ্রের নিচে চলে এসেছি। চারদিকে শুধু নীল জল আর জল, জলের মাঝখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, আর জলের মধ্যে এদিক ওদিক সাঁতার কেটে বেড়াচ্ছে নানান রকমের মাছ। সত্যি একটা দারুণ অনুভূতি আর দারুণ সুন্দর দৃশ্য ছিল, দেখার মতন ছিল। ভয় পাচ্ছে কাজ তো বুঝতে পারছে না, ও ভাবছে জলে যদি পড়ে যায় পুরো স্বচ্ছ দেখা যাচ্ছে, ওর জন্য আসতে চাইছিল না। কথায় বলে না, বাচ্চার সাথে থাকতে গেলে বাচ্চার মতনই বাচ্চাই হয়ে যেতে হয়। তো আমিও দেখো একদম কৃষুর মতন বসেই একদম মাছ দেখতে ব্যস্ত হয়ে পড়েছিলাম। চলা শুরু করেছে, যা বসেই পড়েছে, এমনি হাত ধরবে না। এমনি সময় কিন্তু কৃষু কখনোই হাত ধরে হাঁটে না, কিন্তু এই যে এই জায়গাটায় এসে ও মনে হয় একটু ভয় পেয়েছিল, ভয়ে বলতে গেলে জুবুথুবুই হয়ে গেছিল, তাই বারবার আমার হাত ধরার চেষ্টা করছিল বা কখনো ওর বাবার হাত চেপে ধরছিল। ছোট মানুষ তো এখনো বুঝেই উঠতে পারছে না যে ওর সাথে কি হচ্ছে, ওকে আমরা কোথায় নিয়ে এসেছি। তবে সত্যি কথা বলতে এই মেলার এক্সপিরিয়েন্সটা আমাদের তো ভীষণ ভালো লেগেছে, আর সত্যিই মনে হচ্ছিল যে মানুষেরা আমরা যেন মাছেদের রাজ্যে চলে এসেছি, সমুদ্রের নিচে একদম চলে এসেছি। তো মোটামুটি যারা আহমেদাবাদে থাকো, মোটামুটি নওয়া নরোডাতে এই মেলাটা বসেছে, তোমরা সবাই এসে কিন্তু এই মেলাটা এক্সপিরিয়েন্স করতে পারো। আশা করছি তোমাদেরও বেশ ভালো লাগবে। শুধুমাত্র কিন্তু টানেল আছে তা না, মেলা মানে যেই সমস্ত জিনিসগুলো থাকে, নাগরদোলা, নানা রকম ঝুলা, খাওয়ারের স্টল, সেগুলো সবটাই ছিল। তো এখানে কৃষু একা একাই এই রাইডটা চড়তে চাইছিল, কিন্তু এটা বড়দের রাইডটাই, ওকে আমরা একা কোনোভাবেই ছাড়তে পারি না, আমি ওকে নিয়ে বসেছি। আর আমার আবার ছোটোবেলায় ভীষণ ভয় লাগতো রাইডগুলোতে চড়তে, তবে বড় হওয়ার সাথে সাথে সেই ভয়টা কেটে গেছে। কিন্তু আমাদের পুচকে এই সমস্ত ভয়ের মধ্যে নেই, ও বরং আমার আগে লাফিয়ে লাফিয়ে আগেই চলে যাচ্ছিল। বাড়িতে আসার পথে এই আখের রসের দোকানটা পড়ে, তো এখানে দাঁড়িয়ে তিনজন মিলে একটু আখের রস খাচ্ছিলাম। আসলে কি বলতো, এই গরমে অন্য কিছু খেতে না মনই চায় না। বাড়িতে যেই এসছি কিছুক্ষণ পরেই দেখছি লাইট চলে গেছে। এখানে ওর বাবা আর ছেলে দুজন মিলে বসে রয়েছে, একটু কুরকুরে খাচ্ছে, আর ওর বাবা ফোনে লাইট জ্বালিয়ে বসে রয়েছে। আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খাও, জল জল, ওলে বাবালে, হ্যাঁ জল নেই, এই জল, এই যে 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 জল 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 আছে আছে, এই এটাই খাইয়ে দাও, খাইয়ে দাও, না 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 না। আমরা এই সবে মাত্র বাড়িতে আসলাম, বাজছে এখন কটা, 8টা মতন বাজছে হয়তো। আর আসার সাথে সাথেই 2-5 মিনিট কারেন্টটা ছিল, এই প্রথম এখানে হয়তো আমরা কারেন্ট এইভাবে যেতে দেখলাম, মানে ন্যাচারালি এখানে কারেন্ট অফ হয় না, আজকে একেবারে কারেন্ট চলে গেছে। আর কৃষু ঘেমে স্নান করে গেছে। তুমি খাচ্ছ কেন? তুমি খেলে গেল না? না বাবা, এই যে বাবা দিচ্ছে, বাবা দিচ্ছে। ই মা, তুমি খেলে কেন ওটা? এই তো দিয়েছে তো বাবা, আসো আমি ছিঁড়ে দিই। দাঁড়িয়ে রয়েছে, আমাদের ব্লকটাতে লাইট নেই, সামনের কিছু ব্লকে লাইট নেই, আবার এই দিকে লাইট রয়েছে, ওই দিকে লাইট রয়েছে, কি যে অবস্থা বুঝতেই পারছি না। এসেছে, কারেন্ট চলে এসছে, কৃষ্ণ কারেন্ট চলে এসছে। এবার এখনো রান্নাবান্নার পালা রয়েছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর হ্যাঁ, লাইক করতে কিন্তু একদম ভুলবে না।